শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একটি নতুন কৌশল তৈরি হচ্ছে। কি সেই কৌশল সেটা তো পরে প্রকাশ পাবে। তবে যে ছবি সামনে এসেছে সেটা হলো রণদীপ জয়সওয়াল সম্প্রতি জানিয়েছিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি বর্তমানে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। এই একটি লাইন নিয়ে আলোচনা তুঙ্গে। তবে কি শেখ হাসিনার ভাগ্য এবার ভারতের আদালতের হাতে? অনেকে বলছেন যে পরিস্থিতি এগোচ্ছে তাতে হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের যা ইঙ্গিত তাতে খেলা ঘুরে যেতেও পারে। আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারতের আদালত? আইনি বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায় তবে ভারত সরকার বিষয়টি সরাসরি আদালতের কাছে পাঠাতে পারে। এক্ষেত্রে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন আর সেই ম্যাজিস্ট্রেট ভারতের মাটিতে বসে বিচার করবেন যে বাংলাদেশের আনা অভিযোগগুলো ভিত্তিহীন। সহজ কথায় শেখ হাসিনা ভারতের আদালতের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যা এটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের ইঙ্গিত দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি ভারত মনে করে যে আসামিকে ফেরত দিলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, সেখানে তিনি ন্যায় বিচার পাবেন না, তাহলে সেই দেশের সরকার বা আদালত প্রত্যর্পণের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করতে পারেন। এখানে মনে করা হচ্ছে যে শেখ হাসিনা আইনজীবীরা ভারতের আদালতে হাজির এই যুক্তিটিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। যদিও ভারত আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি, তবুও তাদের নিজস্ব আইনে আশ্রয়ের কিছু মানবিক দিক রয়েছে। যদি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি থেকে শরণার্থী হিসাবে ঘোষণা করা হয় তবে তাকে এমন কোনো দেশে ফেরত পাঠানো ভারতের আইনের পরিপন্থী হবে যেখানে তাদের জীবন বা মর্যাদা হুমকির মধ্যে পড়তে পারে। আইনি বাধার বাইরেও রয়েছে গভীর রাজনৈতিক সম্পর্ক। অনেকে বলছেন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যেমন ভালো সম্পর্ক রয়েছে, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল নেহেরু এবং গান্ধী পরিবারের। ফলে সব মিলিয়ে শেখ হাসিনার দিকেই যাচ্ছে ইতিবাচকভাবে। এই মুহূর্তে শেখ হাসিনার ফেরা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিষয়ের উপর নির্ভর নয়, বরং এটি আন্তর্জাতিক স্তরে একটি আলোচনা চলতে পারে। তবে আপাতত সাজিব ওয়াজিদ জয়ের হাত ধরে আওয়ামী লীগ ফেরানোর একটি পরিকল্পনা চলছে। যেমন এই মাসের শেষের দিকে আমেরিকা থেকে নয়াদিল্লি যেতে পারেন জয়। মায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা। মায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর যে নেতৃত্ব তিনি অফিসিয়ালি হাতে নিতে পারেন সেরকম একটি আলোচনাও চলছে। যদিও আনঅফিসিয়ালি এতদিন দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে একাধিক দায়িত্ব সামলেছেন তিনি, তবে এবার তিনি নিজে একা দায়িত্বভার কাঁধে নিতে পারেন। আপাতত মনে করা হচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ এখন সরিয়ে রাখতে চাইছে নেত্রী নিজেই। এখন দেখার আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে এখন জোর শোরগোল। শিরীন শারমিনের অবস্থা কি? পদ্মা পাড়িকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নয়া রূপে আসছে আওয়ামী লীগ, যার প্রধান দায়িত্ব তুলে দেওয়া হবে প্রাক্তন স্পিকার শিরীন শারমিনের হাতে। দিন কয়েক আগে গ্রেপ্তার হন তিনি, আর এই গ্রেপ্তারি যতটা চাঞ্চল্যকর ছিল তার থেকে আরো বেশি নাটকীয় ছিল তার জামিন। গ্রেপ্তারির অল্প সময়ের মধ্যেই জামিন পান তিনি। এখান থেকেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের নেতৃত্বে কি দেখা যাবে শিরীন শারমিনকে? কিন্তু এইসব খবরই ভুয়ো প্রমাণিত করে বেরিয়ে আসে আসল খবর, আর তা হলো আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হচ্ছে না প্রাক্তন স্পিকারকে। সূত্রে খবর বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন তিনি। আর এর থেকে স্পষ্ট যে আওয়ামী লীগের দায়িত্ব অন্য কারোর হাতে ছাড়তে রাজি নন শেখ হাসিনা। শোনা যাচ্ছে পুত্র সাজিব ওয়াজিদ জয় যাচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে। আর এই সাক্ষাৎ যদি সত্যি হয়ে থাকে তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হালফিলে কি অবস্থা বাংলাদেশের অন্তরে? পালাবদলের পর পদ্মাপাড়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রীর গদিতে বসেন খালেদা পুত্র তারেক রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পর কেটে গিয়েছে 18 মাস, আর এই 1 বছরেরও বেশি সময়ে কি উন্নয়ন হলো বাংলাদেশে? সম্প্রতি একাধিক বিষয়ে বিদ্ধ তারেকের সরকার, যার মধ্যে অন্যতম জ্বালানি সংকট। এছাড়াও রয়েছে বাংলাদেশ জুড়ে হামের দাপট। হামে আক্রান্ত হয়ে কোল খালি হচ্ছে মায়েদের, বাড়ছে হাহাকার, হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা আর অমিল পরিষেবা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সরকারের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সম্প্রতি ঢাকা শহর, জেলা, উপজেলাগুলিতে ব্যাপক লোডশেডিং সমস্যা শুরু হয়েছে। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। মারাত্মক গরমে ভোগান্তি বাড়ছে আমজনতা। পড়াশোনা উঠছে শিখে। আর এর মধ্যেই আদানি বকেয়া বিদ্যুতের বিল শোধ করার জন্য চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে কোন বাংলাদেশে রয়েছি আমরা?
যেখানে জনজীবন ব্যাহত হচ্ছে রোজ, ফলে ছাইচাপা আগুনের মতো ক্ষোভ বাড়ছে তারেক রহমানের সরকারের প্রতি। তাই বাংলাদেশের জনতার একাংশ চাইছেন ফের ক্ষমতায় আসুক হাসিনা। তার আমলে ভারত সহ একাধিক দেশের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখনকার সরকার দেশের যে হাল করে ছেড়েছে তাতে এই কয়েক মাসেই তারেককে আর চাইছে না একাংশ। আর এখানেই চাল চালছে এনসিপি। তারা খুঁজছে বিএনপির বিদ্রোহী নেতাদের, যাতে আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপির ভিত শক্ত হয়। সূত্রে খবর, কিছু কিছু বিক্ষুব্ধ নেতা যোগাযোগ করেছেন এনসিপির সঙ্গে। এদিকে আওয়ামী লীগও চাইছে যে স্থানীয় ভোটে তাদের নেতৃত্ব সামনে আসুক। তাই হাসিনা দলের নেতাদের একজোট হওয়ার পরামর্শ দিয়েছেন। ছাত্রনেতা সাজ্জে সালামের গলায় শোনা গিয়েছে অন্য সুর। আওয়ামী লীগ বা অন্য দল থেকে যদি কোনো সৎ নেতা বিরোধী দলে আসতে চান, তবে সেক্ষেত্রে দরজা খোলা। শর্ত একটাই, যে নেতা বা কর্মী দল বদলাতে চাইছেন তার দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতির পরিচয় থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, আগামী দিনে কি হাসিনার বাংলাদেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা? এর উত্তর দেবে সময়ই। তবে কি শেখ হাসিনা তার নেতৃত্ব তুলে দিচ্ছেন পুত্রকে? সূত্রে খবর, দিল্লিতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু কেন তড়িঘড়ি দিল্লি সফরে হাসিনা পুত্র? কি উদ্দেশ্য রয়েছে এই সফরের নেপথ্যে? বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন থেকেই গুঞ্জন যে আওয়ামী লীগের নেতৃত্ব অথবা দলের মুখপাত্র করা হবে শিরিন শারমিনকে। সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তারি এবং তার অল্প সময়ের মধ্যে জামিন বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলে দেয়। তাহলে কি আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে শিরিন শারমিনকে? এও গুঞ্জন ছিল যে নতুন চেহারার রিফাইন বা পরিশোধিত আওয়ামী লীগ নামে উঠে আসবে আওয়ামী লীগ, যে দলে থাকবে তৃণমূল স্তরের নেতৃত্ব। সম্প্রতি মোদী সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাবও দেয়, তার মধ্যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের হাল ধরার, অন্যটি আপাতত কাতার যাওয়ার। কিন্তু হাসিনা দুটি প্রস্তাবই নাকচ করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু আরেকটি সূত্র বলছে বিদেশ চলে যাচ্ছেন শারমিন। তাই কি অন্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে রাজি নন হাসিনা? তার জেরেই কি আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে দিল্লিতে মায়ের সঙ্গে আলোচনা সারবেন সজীব? সামনেই দেশে স্থানীয় নির্বাচন, আর এই ভোটে অংশ নিতে চাইছে আওয়ামী লীগ নেতৃত্ব। এরই মধ্যে আওয়ামী লীগের একাধিক ছোট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ভোটে এইসব কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও পোস্ট ঘিরে দানা বেঁধেছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও পোস্ট করে তার দাবি, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সজীব ওয়াজেদ জয়, আর এই কারণেই দিল্লি গিয়ে মায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। এর আগে যদিও জল খোলা হয়েছিল হাসিনার পুত্র সজীবকে নিয়ে। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পত্তি এবং অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। দুদকের অনুসন্ধানে দেখা গিয়েছে সজীব ওয়াজেদের নামে 54,20,20,978 টাকা স্থাবর সম্পদ এবং 6,78,84,891 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। ব্যয় সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 61,18,05,869 টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গিয়েছে মাত্র 1,32,08,582 টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় 60,14,73,970 টাকা। অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ জয় অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেছে। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা এবং বিনিয়োগে ব্যয় করেন 54,04,32,258 টাকা। এছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে 3,40,22,057 টাকার লেনদেন সহ মোট 57,50,54,315 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নজরকাড়া দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম 53 কোটি টাকার বেশি। 2024 সালে 6 জুলাই এবং 2014 সালে 5 মে বাড়ি দুটি কেনেন তিনি। তবে তার বাংলাদেশের আয়কর নথিতে এই সম্পদের কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুদক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সব মিলিয়ে আগামী দিনে কি হাসিনা পুত্রকেই দেখা যাবে আওয়ামী লীগের নেতৃত্বে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
ঠিক 3 দিন আগে আমেরিকার সঙ্গে একটি গোপন চুক্তি করে গিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তির মধ্যে কি এমন ছিল যে কারণে এখনো মানুষ ধোঁয়াশার মধ্যে রয়েছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, বিএনপি যদি গোপন চুক্তি ফাঁস করে তবে সঙ্গে সঙ্গে সেই সরকারের বিদায় ঘটবে, ক্ষমতা থেকে পড়েও যেতে পারে। সেই কারণে এই চুক্তি নিয়ে কোনো আওয়াজই করে না এই সরকার, বরং এই চুক্তির পিছনে বিএনপিরও হাত রয়েছে বলে অনেকে বলে থাকেন। লন্ডনে যখন মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, সেই সময় চুক্তি নিয়ে নাকি কথা হয়ে গিয়েছিল, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন এই গোপন চুক্তিতে এমন কিছু রয়েছে যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। কেউ কেউ বলছেন ওই চুক্তির মধ্যে এমন কিছু নেই তো যেটা দেশ বিক্রির ছক করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘটতেই অনেকে বলছেন এই চুক্তি করার সময় বিএনপি এবং জামাত ইসলামীকে জানানো হয়েছিল, অর্থাৎ যারা সম্ভাব্য ক্ষমতায় আসীন হতে পারেন সেক্ষেত্রে তাদেরকেই ডাকা হয়েছিল এই চুক্তির সময়। অর্থাৎ যেটা বারবার বলা হচ্ছিল, অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে যে চুক্তি করে গিয়েছে সেটাতে পরবর্তী নির্বাচিত সরকার বিপদে পড়বে, সেটা একেবারেই নয়। কারণ যারা পরবর্তী সরকার হলো তারাই তো উপস্থিত ছিল, তাদের জ্ঞাতসারে এই চুক্তি হয়েছে। অর্থাৎ এই চুক্তির জেরে যে যে কারণে বিপদে পড়তে পারে সরকার সেটা তারা নিজেরাও জানতো। যেমন বলা হচ্ছে, অন্য কোনো দেশ থেকে কোনো অস্ত্র কিনতে গেলে আমেরিকার কাছে অনুমতি নিতে হবে বাংলাদেশকে, পাশাপাশি বৈদেশিক কোনো সিদ্ধান্ত নিতে গেলেও জানাতে হবে আমেরিকাকে। এর বিনিময়ে বেশ মোটা অর্থ পেয়েছে বাংলাদেশ, অর্থাৎ দেশকে সার্বভৌমত্বের মুখে ফেলে কার্যত এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, এর আগে চট্টগ্রাম বন্দরের একাংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও একটি চুক্তি হয়েছে। তবে আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি একাধিকবার প্রতিবাদ করেছিল, পরে দেখা গেল সবটাই নাটকীয়। অন্যদিকে সেনাবাহিনীর তরফেও প্রতিবাদ জানানো হয়েছিল যখন মানবিক করিডোরে বিষয়টি উঠে আসে, সেটা অবশ্য আটকানো গিয়েছে। কিন্তু আমেরিকার এই গোপন চুক্তি সম্পর্কে কি এবার সেনাবাহিনী কিছু জানে কিনা, এটাও সব থেকে বড় প্রশ্ন। এমনকি এটাও বলা হচ্ছে গোপন চুক্তির সমস্ত নথি দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এর কপি আদৌ কারোর কাছে আছে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে। তবে দেশকে হুমকির মধ্যে ফেলে আদৌ কোনো এমন চুক্তি করা হলে সেটা পরবর্তীকালে বিপদের মুখে পড়তে পারে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। জামায়াতে ইসলামীকে কি দুর্বল করার চক্রান্ত করছে এনসিপি? এই প্রশ্নই বাংলাদেশের রাজনীতির অন্দরে দানা বাঁধছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নেত্রী মনিরা শারমিনের দাখিল করা মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে মনিরা শারমিনকে 23 এপ্রিল প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি। 22 এপ্রিল নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এই ঘোষণা করেন। ইসি জানিয়েছে, জামায়াতে জোটের 13 মনোনয়নপত্রের মধ্যে 12 জনকে বৈধ বিবেচিত হয়েছে, তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র। এছাড়াও স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। উল্লেখযোগ্যভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনিরা শারমিনকে মনোনীত করেছে। মনিরা শারমিন 2023 সালে 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগ দেন। 10ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। এসি সূত্রে জানা গিয়েছে, মনিরা শারমিন মনোনয়নপত্রের রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলে বেতন নেওয়া তথ্য দিয়েছেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই সব না থাকায় 23 এপ্রিল দুপুর পর্যন্ত তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত
3 বছর পর না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এদিকে অপর এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বাতিল করেছে এসে। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি। নুসরাত তাবাসসুম 21 এপ্রিল বিকেল 4টে নাগাদ মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান সাংবাদিকদের বলেন, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার 19 মিনিট পরে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আর তার প্রার্থী হবার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আরপিও সংক্রান্ত অযোগ্যতার প্রশ্ন। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা অনুযায়ী সরকারি বা সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার 3 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। তথ্য মতে মনিরা শারমিন 2023 সালের নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার হিসেবে যোগ দিয়ে গত ডিসেম্বরে পদত্যাগ করেন। অর্থাৎ চাকরি ছাড়ার পর তার মাত্র 4 মাস অতিক্রান্ত হয়েছে, যা আরপিও শর্ত অনুযায়ী অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। উল্লেখ্য যে সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের মোট 13টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকা এবং আইনি জটিলতা নিরসনে নির্বাচন কমিশন তাকে 24 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছে। আর এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা তার যোগ্যতার সপক্ষে যথাযথ প্রমাণ দিতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে এই দলটি। বাংলাদেশের ভবিতব্য কি? বিএনপি সরকার কি এভাবেই স্বেচ্ছাচার চালিয়ে যাবে, নাকি পদ্মাপাড়ে নতুন সূর্যোদয় হবে শেখ হাসিনার আওয়ামী লীগের হাত ধরে? নতুন ভাবে নতুন নাম নিয়ে কি ফিরবে রিফাইন্ড আওয়ামী লীগ, যার দায়িত্বে থাকবেন কোনো নতুন নেতা? সূত্রের খবর, আপাতত রিফাইন্ড আওয়ামী লীগের আসার কোনো চান্স নেই। সাবেক স্পিকার শিরিন শারমিন বিদেশে যাচ্ছেন। ভারতে মোদী সরকারের ছত্রছায়া অন্তরালে রয়েছেন হাসিনাও। সূত্রের খবর, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইস্তফা দেননি হাসিনা, তাই তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে মানতে নারাজ সমর্থকদের একাংশ। অর্থাৎ দেশের জনমনের একাংশে এখনো শেখ হাসিনাই রয়েছেন। তারা বলছেন তুখোড় নেত্রী তথা প্রধানমন্ত্রী হাসিনাকেই চাই। কিন্তু হাসিনার দেশে ফেরার রাস্তা এত সহজে খুলছে না। চাইলেই প্রত্যাপন্ন হবে না হাসিনার। এতে রয়েছে একাধিক রাজনৈতিক ও আইনি জটিলতা। একদিক থেকে যেমন হাসিনাকে ফের চাইছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তেমনি বিএনপির সুখের সংসার ছারখার করতে চাইছে এনসিপি, গুটি সাজাচ্ছে জামাত ইসলামও। কিন্তু কিভাবে? সূত্র বলছে বিএনপির এমন অনেক নেতা রয়েছেন যাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে তারেক রহমানের সরকার। ফলে ওইসব নেতারা অন্য দলে চলে যেতে চাইছেন। এখানে বাজিমাত করতে চাইছে এনসিপি। তারা চাইছে ওইসব বিদ্রোহী নেতাদের দলে ভেড়াতে। সামনে রয়েছে বাংলাদেশের স্থানীয় ভোট। ওই নেতারা এনসিপিতে এলে তাদেরই শক্তি বৃদ্ধি হবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বদের পুনর্বাসন দেওয়ার ব্যাপারেও ভাবছে এনসিপি। সম্প্রতি এক ছাত্রনেতা জানান, এমন কোন নেতাকর্মীরা দলে আসতে পারেন যারা দুর্নীতিমুক্ত। অর্থাৎ এনসিপিও তলে তলে চাইছে আওয়ামী লীগ থেকে নেতৃত্ব ভাঙতে। তাহলে আখেরে দলের পাল্লায় ভারী হবে। রাজনীতিতে কোনো কিছুই নিশ্চিত নয়, এ প্রবাদ দীর্ঘদিনের। ফলে ভবিষ্যতে বিএনপির ঘর খালি হয়ে গেলে দেশে ফের ভোট করাতে হবে। আর ততদিনে যদি হারানো গৌরব আওয়ামী লীগ ফিরে পায়, তবে ভোটের ময়দানে তারা ফের নামবে এবং তখন তারেক রহমানের সরকারের পতন নিশ্চিত, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। তবে এসব কিছু নির্ভর করছে একাধিক ফ্যাক্টরের ওপর। নিজের দেশে একাধিক ইস্যুতে জ্বলছে বিএনপি। হামেদ দাপটে পরপর শিশু মৃত্যু, লোডশেডিং, জ্বালানি সংকট, এসব তো আছে। এরই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার পায়ে পড়ে থাকতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। ওদিকে বাংলাদেশে ছড়ি ঘোরাচ্ছে চীনও, দাদাগিরি করছে ইরানও। সম্প্রতি হরমুজে বাধা পেয়েছে বাংলাদেশের সারবাহী জাহাজ। তাই সব দিক থেকেই কার্যত খেই হারিয়েছে তারেক রহমানের সরকার। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বাংলাদেশের। সীমান্তে সন্ত্রাস মোকাবিলা করতে গিয়েও হিমশিম বিএনপি। নিচের ধাপে ধাপে শক্তিশালী করে তুলছে আওয়ামী লীগ। সূত্রের খবর, দলের ভবিষ্যৎ ঠিক করতে হাসিনা পুত্র জয় ভারতে যাচ্ছেন। বাংলাদেশ সফরে আসবেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এছাড়াও শেখ হাসিনা এই কদিনেই বৈঠক করেছেন তার দলের বেশ কিছু নেতার সঙ্গে। প্রশ্ন, এসবই কি আগামী দিনের লড়াইয়ের ফের নীল নকশা, নাকি সময় নিয়ে শক্তি বাড়িয়ে ফিরবে আওয়ামী লীগ? উত্তর দেবে সময়।